সুস্মিতা চক্রবর্তী, আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত। আজকে একটা ইন্ডিভিজুয়াল বইয়ের কথা বলবো। সে বইটা নিয়েই মূলত আজকে রিভিউ ভিডিওই বলা যায়। খুব সদ্য প্রকাশিত একটা বই। গত যে ভিডিওটা ছিল, আগের ভিডিওটাতেও আমি বইটা নিয়ে কথা বলেছি যে এই বইটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেবো, রিভিউ ভিডিও। তো আজকে সেটাই। তো যে বইটা নিয়ে আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে সন্দীপ দাশগুপ্তর পুজো সংখ্যার অলঙ্করণ। এটা প্রতিক্ষণ থেকে প্রকাশিত হয়েছে। এটা বইমেলার বই, প্রতিক্ষণের একদম বইমেলার বই, মানে একদম সদ্য প্রকাশিত, বেশি দিন হয়নি। এবং এটির মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। আপনারা এই বইটি অনলাইনে সংগ্রহ করতে পারবেন বইঘর.in থেকে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক এবং যাবতীয় ডিটেলস দিয়ে দেব। এছাড়াও বিভিন্ন বই সম্পর্কিত যেসব নোটিস বা আপডেট আসে সেগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই ওনাদের ইমেলটি, মানে ইমেলের যে নিউজ লেটারটি, সেটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও যদি আপনারা কেউ 1000 টাকার ওপরে কেনাকাটা করেন এবং আমার এই কোডটি ব্যবহার করেন, সুস্মিতা রিডস 5, তাহলে কিন্তু আপনারা আরও এক্সট্রা 5% ডিসকাউন্ট অ্যাভেল করে বই কিনতে পারেন। প্রথমেই বলি যে এই বইটা কী, পুজো সংখ্যার অলঙ্করণ কী নিয়ে লেখা হয়েছে। খানিকটা হয়তো আইডিয়া আপনাদের কাছে আসছে যে হ্যাঁ, পুজো সংখ্যায় যে সমস্ত অলঙ্করণ থাকে বিভিন্ন পত্রিকায়, সেটা নিয়েই হয়তো এই বইতে কথা বলা হয়েছে। খুব সুন্দর কিছু কথা বইটার পিছনে লেখা আছে, আমি সেটা একটু পড়তে চাইব। সেই কোন 1820 একটি পুজো সংখ্যার বিজ্ঞাপনে বাঙালিকে বলা হচ্ছে মজা করিয়া পড়িতে 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 ঘরে যাও। কেন? তার ফর্দও থাকতো বিজ্ঞাপনে। সুন্দর কাগজ, কেমন পরিষ্কার ছাপা, কেমন মজার ছবি, অথচ কেমন সস্তা দাম ইত্যাদি। মজার ছবি? আমরা তো দেখিনি সেসব। কে জানে ছেলেবেলায় যারা সেই বই হাতে নিয়েছিলেন তাদের হয়তো বাসন্তী রঙের মলাটে বুদবুদ ওড়ানোর ছবি মনে গেঁথে গিয়েছিল। নয়তো অবন ঠাকুরের কেনই বা মনে পড়বে ছোটদের জন্য তখন বাসন্তী কাগজের 2খানি মাত্র কাগজ, পূজার সুলভ আদুরে ছেলে গাল ফুলাইয়া ক্রমাগত সাবানের বুদবুদ উড়াইতেছে, এই চিত্রটির ছাপ লইয়া বাহির হইত। কোট আনকোট করা আছে। কভার থেকে কথা বলা শুরু করি। বইটার এই কভারে যে ছবিটি ব্যবহৃত হয়েছে সেটা এঁকেছেন সুবোধ দাশগুপ্ত। সুবোধ দাশগুপ্তরই ছেলে হচ্ছে সন্দীপ দাশগুপ্ত, তিনি এই বইটি লিখেছেন। এবং ভেতরের যখন আমরা খুলছি বইটা, এই জায়গাটা সম্ভবত এটাকে পুস্তানি বলে। তো এখানে রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের এই ছবিটি ব্যবহৃত হয়েছে। স্টাইল দেখেই আশা করছি বুঝতে পারছেন যে ছবিটা রামানন্দ বন্দ্যোপাধ্যায় রাখা। এবং বইয়ের পেছন দিকেও এরকম একই রকম ভাবে রয়েছে। খুবই সুন্দর বইয়ের গেট আপ। মানে প্রতিক্ষণ যেটা বলি যে প্রতিক্ষণ সবসময়ই মানে বইয়ের প্রোডাকশন ওদের সত্যি খুব সুন্দর হয়। এবং এই বইটার মধ্যে কিন্তু অনেক ছবি রয়েছে, মানে এগুলো কিন্তু অলঙ্করণ নয়, এই বইটার জন্য করা নয়। অলঙ্করণগুলো হচ্ছে পুজো সংখ্যার জন্য করা। এবং যেহেতু এখানে কথা হচ্ছে পুজো সংখ্যার অলঙ্করণ নিয়ে, তো সেই সূত্রে অনেক ছবি এখানে দিতে হয়েছে। তো তার মাধ্যমে কিন্তু বইটা অটোমেটিক্যালি মানে অনেক অলঙ্করণে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আসলে কিন্তু এই অলঙ্করণগুলো এই বইয়ের জন্য নয়, পুজো সংখ্যার, সেই সব সংখ্যার ছিল। তো বইটাতে কি আছে? মূলত সন্দীপ দাশগুপ্ত এখানে তার ছোটবেলা থেকে বা তার যে পূজাবার্ষিকী পড়ার অভিজ্ঞতা, সেখান থেকে তিনি অনেক কিছু বলেছেন, অনেক কথা বলেছেন। মূলত পুজো সংখ্যার যে শিল্পীরা ছিলেন তাদের নিয়ে। মানে এখানে যেহেতু ওনার বাবাই একজন চিত্রশিল্পী, তাই জন্য উনি এই ব্যাপারগুলোকে অনেক কাছ থেকে দেখেছেন। যে পুজো সংখ্যার জন্য যখন একজন শিল্পীকে দিয়ে কিছু পুজো সংখ্যার উপন্যাসের জন্য আঁকার তাগিদ দেওয়া হয়, বা তাকে যখন বলা হচ্ছে এতগুলো ছবি আপনাকে আঁকতে হবে, তো সেখান থেকে দাঁড়িয়ে একজন, উনি যেহেতু তার ছেলে, তো তিনি তার দিক থেকে এই বিষয়টা অনেক ভালোভাবে দেখেছেন। এবং তার যে পরিচয় বাকি শিল্পীদের সঙ্গে যারা পুজো সংখ্যায় আঁকেন বা এঁকেছেন, সেই সময় অনেক বিখ্যাত শিল্পী যারা অনেক নাম করেছেন, বা অনেক এমন শিল্পী যারা সময়ের চাপে হারিয়ে গিয়েছেন বা তাদেরকে আর কেউ মনে রাখেন, এই ধরনের অনেক শিল্পীর সঙ্গে তার পরিচয় ছিল। এবং সরাসরি পরিচয় না হলেও সেই পুজো সংখ্যার অলঙ্করণের মাধ্যমে যে পরিচয় তাদের আঁকার স্টাইলের সঙ্গে, সেই সমস্ত কথা তিনি এখানে বলেছেন। মানে ধরুন বিভিন্ন পুজো সংখ্যায় কেউ হয়তো কোনো একটি ছবি এঁকেছেন, তার ছবি হয়তো আর অন্য কোনো পুজো সংখ্যায় বা কোনো দিনই হয়তো তার কোনো ছবি আর কোনো পুজো সংখ্যা বা অন্য কোনো উপন্যাস বা কোনো কিছুর কভারে বা কিছুতেই ব্যবহার করা হয়নি। এই ধরনের শিল্পী যাদের প্রতিভা ছিল এবং যাদেরকে হয়তো পাঠক বা প্রকাশক মনে রাখেনি, এই ধরনের অনেক শিল্পীর কথা এখানে রয়েছে। বাংলা
এখনকার সময়ে আমরা অনেক শিল্পী এখানে জানতে পারবো, যে দেবাশিস দেব, তারপরে সমীর সরকার, এরকম অনেক শিল্পীর কথা এনারা বর্তমানকালের সময়ের বললাম। এছাড়াও আগেরকার সময়ে যখন মেলা প্রথম বের হচ্ছে, প্রথম সংখ্যা, এবং যখন সেই সংখ্যাটা হাতে দেওয়া হচ্ছে, তখন আনন্দমেলা বাকি অন্যান্য সমস্ত কিশোর পত্রিকাকে ছাপিয়ে যাচ্ছে। কেন? একটাই কারণ, কারণ আনন্দমেলা তখন একদম অলঙ্করণে পরিপূর্ণ, অজস্র ছবি। সবচেয়ে আকর্ষণীয় দিক যেটা বাচ্চাদের কাছে আমার মনে হয়, সেটা হচ্ছে ছবি দিয়ে একটা বই যদি থাকে সেটা। সেরকম একটা সংখ্যা আনন্দমেলার যখন হাতে পাচ্ছেন লেখক, তাদের অনুভূতি, তাদের ভাই বোনদের মধ্যে বা অন্যান্য বাকি যারা রয়েছে তাদের মধ্যে যে অনুভূতি, সেগুলো নিয়ে কথা বলছেন। তার ছোটবেলায় যখন পূজাবার্ষিকী আসতো, পূজাবার্ষিকী মানে যেহেতু সন্দীপ দাশগুপ্তর বাবা সুবোধ দাশগুপ্ত তিনি চিত্রশিল্পী, তো যখন তিনি আঁকছেন, মানে যেহেতু অনেক পূজাবার্ষিকীতে তিনি ছবি আঁকছেন, তো তখন সৌজন্য কপি হিসেবে তো বই আসতোই, এখনও আসে যারা আঁকেন বা লেখেন। তো সেই সমস্ত বই, মানে অজস্র 9, 10, 12টা 13টা বা তার থেকেও বেশি পূজাবার্ষিকী বাড়িতে রয়েছে, এবং তাদের মধ্যে বা তাদের ভাই বোনদের মধ্যে একটা খেলা চলতো যে পূজাবার্ষিকীর যে স্টাইল আঁকার, আমি বুঝতে পারি, ঠিক আছে, যে আনন্দর কোন প্রচ্ছদ কোন শিল্পী করছেন, ঠিক আছে, এটা একজন শিল্পীর বৈশিষ্ট্যই হচ্ছে তার স্টাইলটা যাতে মানুষ চিনতে পারে, সে যে ইন্ডিভিজুয়াল বাকিদের থেকে আলাদা, সেটা একমাত্র বোঝা যায় একজন শিল্পীর স্টাইলে। যেমন আমরা যখনই যামিনী রায়ের কোনো ছবি দেখি, আমরা বুঝতে পারি যে এই ছবিটা অবধারিতভাবেই যামিনী রায়ের আঁকা। যেমন আমি বললাম যে এই জায়গাটাকে পুস্তানি বলে, এবং এই ছবিটা আশা করছি আমি রামানন্দবাবুর আঁকা, আমি কিন্তু তখন দেখিনি যেটা রামানন্দবাবুই এঁকেছেন, তারপরে পাতাটা ঘুরিয়ে আর একবার দেখলাম যে হ্যাঁ সত্যি রামানন্দবাবুই এঁকেছেন। তো স্টাইল দেখে চেনা যায়। যেমন কুণাল বর্মনের ছবি, বর্তমানে আনন্দর অনেক কাজ উনি করেন, রবিবাসরীয়র তো প্রচুর কাজ উনি করেন, ওনার স্টাইল দেখেই বোঝা যায় যে এটা কুণাল বর্মনের প্রচ্ছদ। যেমন গত বছর আনন্দমেলার পূজাবার্ষিকীর যে প্রচ্ছদ, সেটাই বোধহয় কুণাল বর্মন করেছিলেন, এবারেরটাও তো কুণাল বর্মনের। তো একদম ওনার যে স্টাইল, জল রঙের যে স্টাইল, সেটা চেনা যায়, আমি চিনতে পারি। আপনারা অনেকে যারা ছবি নিয়ে চর্চা করেন আশা করছি চিনতে পারেন, বোঝা যায়, ঠিক আছে। তো সেরকম একটা বিষয় যে ওনারা এই খেলাটা খেলতেন, যে ছবি দেখে গেস করতে হবে যে এই ছবিটার আর্টিস্ট কে। কারণ প্রথম দিকে বা অনেক আগের সময়ের কথা বলছি, তখন যারা প্রচ্ছদ আঁকতেন কিংবা অলঙ্করণ করতেন কোনো একটা উপন্যাসের, আমরা জানি তখন দেশ বেরোচ্ছে, এবং সে সময় বিমল কর লিখছেন দেশে উপন্যাস, সুনীল বাবু লিখছেন, আরও সত্যজিৎ রায় লিখেছেন, প্রচুর প্রচুর অনেক লেখকরা, তখন বিখ্যাত লেখক যারা এখনকার, লিখেছেন। সে সময় যে সমস্ত উপন্যাসের অলঙ্করণ হতো, সেই অলঙ্করণ গুলো, মানে একটা বছর হয়তো 3-4টে পত্রিকায়, মানে একজন শিল্পীর বিশাল চাপ, পুজো মানেই একজন যিনি এই ডিজাইনিংগুলো করেন বা অলঙ্করণ করেন, সেই সব শিল্পীর প্রচুর চাপ যে এতগুলো ছবি তোমাকে এতদিনের মধ্যে জমা করতে হবে। সেই প্রেশারে সেই শিল্পীদের কি মনে হতো, এটাও তিনি দু একজন শিল্পীর সঙ্গে কথা বলেছেন লেখক, তাদের কি মতামত সেটা উনি এখানে লিখেছেন। তো সেটা আপনারা অবশ্যই বইটা পড়লে বুঝতে পারবেন, ওগুলো ইন্ডিভিজুয়ালি আমি কিছুই বলবো না। আনন্দমেলা বেরোচ্ছে, সেই সময় বিমল দাসের আঁকা কিন্তু খুব বিখ্যাত ছিল। বিমল দাসের ছবিতে আনন্দমেলায় ধারাবাহিকভাবে শরদিন্দুবাবুর সদাশিবের যে কাণ্ডগুলো ছিল, সেগুলো কমিক্স আকারে বেরিয়েছিল, ঠিক আছে। সেগুলো সম্ভবত এখন কমিক্স আকারে কিন্তু আনন্দ করেনি এখনো, মানে সদাশিবের কাণ্ড বলে কমিক্স আকারে কিন্তু এখনো কোনো সংকলন করেনি, কিন্তু ওরা কিন্তু এটা করতে পারে, মানে ওদের কাছে কিন্তু আছে ডেটা, যেহেতু আনন্দ মেলা বেরিয়েছিল ধারাবাহিকভাবে, আমার মনে হয় করলে খুব ভালো হয়, কারণ ওই কমিক্সগুলো ভীষণ সুন্দর, মানে আমি পড়েছি, ভীষণ সুন্দর ওই কমিক্সগুলো। অবশ্যই আপনারা দেখতে পারেন, যদি কারোর সংগ্রহে থাকে অবশ্যই পড়ে দেখবেন, খুব সুন্দর। মানে সদাশিবের কাণ্ড তো আপনি 4 নম্বর খণ্ডে পাবেনই, কিন্তু বিমল দাসের আঁকায় ওগুলো কিন্তু আনন্দমেলাতেই ছিল। এবং আনন্দ অ্যাপে বোধহয় ধারাবাহিকভাবে একটা বোধহয় কমিক্স বের করেছিল, প্রথম কাণ্ডটা, আমি জানি না সবগুলো বেরিয়ে গিয়েছে কিনা, তাহলে তো ওখান থেকে আপনারা ইজিলি পড়ে ফেলতে পারবেন। তো সেরকমই এক শিল্পী, অনেক শিল্পীর কথা এখানে বলা রয়েছে, তাই জন্যই এই বইটা আমার কাছে এত ভালো লেগেছে। এবং মেলার সময় পুজো সংখ্যার অলঙ্করণ নিয়ে এরকম একটা কাজ খুব ভালো। এখানে লেখা রয়েছে যে ভবিষ্যতে ঈদ সংখ্যার যে বাংলার এবং বাংলাদেশের দুই বাংলারই এরকম শিল্পীদেরকে নিয়ে আরও একটা বই করার পরিকল্পনা কিন্তু ভবিষ্যতে রয়েছে প্রতিক্ষণের। তো সেটা হলে তো খুবই ভালো হয়, সেটা হলে আরও আমরা অনেক শিল্পীর কথা জানতে পারবো। দাশগুপ্তের এই আঁকাটা একটা, এবং এখানে আরও অনেক রয়েছে, প্রচুর ছবি রয়েছে, যেমন ময়ূক চৌধুরীর আঁকা রয়েছে। ময়ূক চৌধুরী তো চেনেন নিশ্চয়ই আপনারা অনেকে। প্রতুল বন্দ্যোপাধ্যায় রয়েছে প্রচুর আঁকা,
সুবোধ দাশগুপ্তর আবারও ছবি রয়েছে, সত্যজিৎ রায়ের প্রফেসর হিজবিজ আনন্দমেলায় যে ছবিটা ছিল সেটা অলঙ্করণে। এবং আর একটা কথা এখানে বলি, আমি ছবি নিয়ে বা এই অলঙ্করণ নিয়ে যদি সত্যজিৎ রায়ের স্পেসিফিক্যালি কিছু আপনারা পড়তে চান, যেখানে সত্যজিতের ছবি বা তার অলঙ্করণ, তার সিনেমা এসব নিয়ে থাকবে, তাহলে আমি বলবো আপনাকে ওই রং তুলির সত্যজিৎ বইটা আনন্দ থেকে যেটা আছে ওটা পড়তে। এখানে কিন্তু ওই বইয়েরও প্রসঙ্গ এসেছে সত্যজিৎকে নিয়ে কিছু কথা বলতে গিয়ে। তো দেবাশিস দেব যেহেতু ওখানে সত্যি বইটা অসাধারণ করেছেন, অসাধারণভাবেই লিখেছেন। আর একজন শিল্পী সুধীর মৈত্র, শৈল চক্রবর্তীকে তো নিশ্চয়ই চেনেন, কারণ রাখাতেই কিন্তু হর্ষবর্ধন গোবর্ধন সিরিজের অলঙ্করণ রয়েছে, এই যে খুবই চমৎকার। তারপর কাফি খা সমগ্র তো পাওয়া যায়, এটা নিশ্চয়ই চেনেন আপনারা, দেবব্রত ঘোষ শিল্পী। কৃষ্ণেন্দু চাকি তো এখন অনেক ছবি আঁকেন, এবং কৃষ্ণেন্দু চাকিকে তো আপনারা নিশ্চয়ই চেনেন, মানে না চেনার কিছুই নেই। তারপর রেবতীভূষণ ঘোষ, নন্দলাল বসুর কথা রয়েছে। কমল কুমার মজুমদার যে কখনো ছবি এঁকেছেন সেটা কি আপনারা জানেন? না জানলে অবশ্যই এই বইটা পড়ে দেখতে হবে, জানতে পারবেন। মনোজ বসুর আঁকার ছবি রয়েছে, সুবোধ দাশগুপ্তের আবারও ছবি রয়েছে। জয়নুল আবেদিন, যতীন্দ্র কুমার সেন। আমি চাইছি একটু শিল্পীর নামগুলো বলে দিতে, কারণ এই বইটা আমার মনে হয় শিল্পীদেরকেই সম্মান জানানোর জন্য করা হয়েছে। এবং কালীকিঙ্কর ঘোষ দস্তিদার, তিনি কিন্তু তেরেনা পোতা আবিষ্কারের ছবিটা এঁকেছিলেন। প্রচুর সুন্দর সুন্দর ব্যাপার আপনারা জানতে পারবেন। পূর্ণচন্দ্র চক্রবর্তী ছোটদের চয়নিকাতে ফুলপরীর গল্পে একটি ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরির যে অলঙ্করণ সেটা কিন্তু শৈল চক্রবর্তী করেছিল। এখানে একটা জায়গায় বলছেন তিনি যে রবীন্দ্রনাথের কোনো লেখারই কোনো অলঙ্করণ অন্য কোনো শিল্পী করতেন না, কারণ তারা সেই ভাবধারাকে যে একই রকমভাবে অনুভব করতে পারবেন এটা অনেকেই, মানে এটা লেখক বা অনেকেই হয়তো মনে করতেন না। কিন্তু মানে এই কথাটা কিন্তু কোথাও লেখা নেই, এটা শোনা কথা আর কি, এখানে তিনিও তাই বলেছেন। কিন্তু ল্যাবরেটরি যখন আনন্দবাজারে বেরোয় সেটার অলঙ্করণ কিন্তু শৈল চক্রবর্তী করেন। আরও আরেকটা ওনার লেখার, সেটারও কিন্তু অলঙ্করণ অন্য একজন শিল্পী করেছিলেন। শিল্পী সুধীর মিত্র যে ভয়ঙ্কর মুখোশ যে লেখাটি বেরিয়েছিল সেটা, মূলত এইসবই রয়েছে বইটার মধ্যে। বুঝতেই পারছেন খুব চমৎকার সুন্দর একটা বই, অবশ্যই সংগ্রহযোগ্য, আমার ভীষণ পছন্দের বই হয়ে রইল এটা। এবং আর একটা জিনিস যেটা আমি একদম বলতে ভুলে গিয়েছি এত কথা বলতে গিয়ে, তো বইটার লেখনী শৈলী বা স্টাইল, এই বইটা আপনার কখন শেষ হয়ে যাবে পড়তে আপনি বুঝতেই পারবেন না। সত্যি এত ছোট বই, এবং ছোট হলেও লেখার যে ফন্ট টন্ট খুব বড় বড় বা অনেক ফাঁকা পাতায় তেমন নয়, ভীষণ মানে গতিশীল লেখা, এবং লেখার যে স্টাইলটা নিজে থেকেই একটা অন্যরকম সৌন্দর্য রয়েছে যেটা পড়তে গেলে বুঝতে পারবেন, এবং বইটার প্রতি আপনাকে আগ্রহী বা আরও মনোগ্রাহী করে তুলবে লেখার স্টাইলটা। তো অবশ্যই এটা নিঃসন্দেহে একটা সংগ্রহযোগ্য বই, আপনারা অবশ্যই কিনবেন, পড়বেন এবং জানাবেন আমাকে যে কেমন লাগলো। আমার চ্যানেলে অনেকেই রয়েছেন যারা এই ধরনের বিষয়ে বই পড়তে ভালোবাসেন, ঠিক আছে? তো আমি জানি যে আপনারা অনেকেই হয়তো কি সংগ্রহ করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, বই পড়বেন।